দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের সাথে এই আয়োজনে থাকছেন দেশবরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় গর্ভধারণ থেকে প্রসব ঝুঁকি করণীয়। গর্ভধারণ থেকে শুরু করে সন্তান প্রসবের পর পরিবারের অসচেতনতা, উদাসীনতা ও উপেক্ষার চরম স্বাস্থ্যহানির শিকার হন অনেক প্রসূতি। জন্মদানের পর থেকে 24 ঘন্টা মা ও নবজাতকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনার জন্য আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার সুমাইয়া বারী সুমি, বিভাগীয় প্রধান, স্ত্রীরোগ প্রসূতি বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নাম্বারে। ডাক্তার সুমাইয়া বারী, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সিদ্রা, তোমাকে আজকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। যেমনটা বলছিলাম, গর্ভধারণ থেকে প্রসব ঝুঁকি এবং করণীয় খুবই সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে আমরা কথা বলবো এখন। আমি প্রথমে একটু শুরু করতে চাই, আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিষয়টা আমরা দেখে থাকি অপরিণত বয়সে গর্ভধারণ। প্রথমে আমি এই প্রশ্ন থেকে আপনার কাছ থেকে শুরু করতে চাই, তা হচ্ছে অপরিণত বয়সে যদি গর্ভধারণ কেউ করে থাকেন সেই ক্ষেত্রে কি কি ঝুঁকি থাকতে পারে? খুবই সুন্দর একটা কথা বলেছো। প্রথম কথা যেটা বলতে চাচ্ছে সেটা গর্ভধারণ, এটা কি একটা মেয়ের জন্য কোনো অসুস্থতা? অবশ্যই না, অবশ্যই না। কিন্তু দেখো আমাদের দেশে কিন্তু তুমি যে গ্রুপটাকে তুমি বললে যে অপরিণত বয়স, তার মানে কি 18 বছর বয়সের নিচে যে মেয়েগুলো গর্ভবতী হচ্ছে তাদেরকে কিন্তু আমরা অপরিণত বয়সে গর্ভাবস্থা, এবং তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হচ্ছে, এবং তারা কিন্তু আমাদের দেশে ম্যাটারনাল ডেথের যে রিভিউ আমাদের, তাতে কিন্তু একটা বিগ পোর্শন হচ্ছে এই অপরিণত বয়সে গর্ভবতী মেয়েরা বা মায়েরা। তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে গর্ভধারণ একটি মেয়ের জন্য তার পুরো লাইফে একটা খুবই স্বাভাবিক ব্যাপার, এবং এই গর্ভধারণের মধ্যে দিয়ে প্রত্যেকটা মেয়েকেই যেতে হচ্ছে। এই সময় কিছু তার স্বাভাবিকভাবে কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন আসছে, এবং এই সবগুলোকে পেরিয়ে সে যদি একটি সুস্থ বাচ্চা জন্ম দিতে পারে তাহলেই কিন্তু আমরা বলবো তার গর্ভাবস্থাটার একটি সাকসেসফুল পরিণতি হলো। কিন্তু কি হয় আসলে আমাদের দেশে বিশেষ করে যেটা দেখা যায়, আমরা তো গ্রামেই আমাদের বেশি মেয়েরা বা মায়েরা, এরা দেখা যায় 18 বছর আগেই যখন গর্ভবতী হচ্ছে তারা কিন্তু একটি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় চলে গেল। আমরা সাধারণত দুটো গ্রুপকে বলি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, একটা হচ্ছে 18 বছরের নিচে আর একটা হচ্ছে 35 বছরের উপরে যাদের বয়স। এখন 18 বছর বয়সে তাদেরকে কেন বলছি গর্ভাবস্থায়? গর্ভাবস্থায় যে চেঞ্জগুলো হতে থাকে সেখানে কিন্তু নিউট্রিশনটা একটি খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু দেখা যাচ্ছে এই মেয়েগুলো তখন তাদের নিজেদেরই শরীরের ডেভেলপমেন্ট শেষ হয় না। তাহলে কি হচ্ছে, সে নিজে অপুষ্টিতে ভুগছে, তার অনাগত বাচ্চাটাও কিন্তু অপুষ্টির শিকার হচ্ছে। এবং ডেলিভারিতে যেটা হয়, প্রেগনেন্সিতে আর যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই অপরিণত বয়সে গর্ভবতী হলে এই মাগুলো অতিরিক্ত উচ্চ রক্তচাপে আক্রান্ত হতে পারে গর্ভাবস্থায়, এবং এই উচ্চ রক্তচাপ থেকে যেটাকে আমরা খিচুড়ি বলি, এক্লাম্পসিয়া, সেটাও কিন্তু এই অপরিণত বয়সে গর্ভধারণের একটি সবচেয়ে মারাত্মক একটি কমপ্লিকেশন। এবং এই মেয়েটা যখন গর্ভধারণের পর, একটু ইন্টারাপ্ট করছি, আমাদের এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটি আমরা নিয়ে নিই, তারপর পরবর্তী আলোচনায় আবারও ফিরছি। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার 15 মাসের বাচ্চা, কিন্তু প্রথম সিজার, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনার ওই আবার 3 মাসের প্রেগন্যান্সি আমার ওয়াইফ, তাতে কোনো প্রবলেম আছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যেটা হয়েছে যে আগের বাচ্চাটাই আপনার 15 মাস, হ্যাঁ, এবং এই প্রেগনেন্সিটা অলরেডি 3 মাস, তার মানে আগের ডেলিভারির পর আপনার জরায়ুটা, আপনার ওয়াইফের জরায়ু মাত্র 1 বছর 12টা মাস একটু রেস্ট পেয়েছে, তারপরেই আবার কিন্তু গর্ভধারণ করেছে। এই ক্ষেত্রে আপনার প্রথমত যেটা খেয়াল রাখতে হবে, এই মাটা এবং এই বাচ্চাটার, যে বাবুটা এখন অনাগত বেবিটা, এর কিন্তু পুষ্টির একটা প্রবলেম হতে পারে। কারণ আপনার এখন যে 15 মাসের বাবুটা আছে ও তো নিশ্চয়ই ব্রেস্ট ফিডিং করছে, তাহলে ব্রেস্ট ফিডিং মায়ের কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এটা তার ব্রেস্ট মিল্ক দিয়ে চলে যায়। এজন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই এই প্রেগনেন্সিটা কন্টিনিউ করবে, কিন্তু এই মাটাকে অতিরিক্ত দুধ, ডিম, ডাল, সবজি, মাছ, যেগুলো প্রোটিন জাতীয় খাবার,
এগুলো একটুখানি বেশি করে সাপ্লিমেন্ট দিতে হবে এবং সাথে তাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আয়রন ক্যালসিয়াম আরও কিছু সাপোর্ট লাগলে সেগুলো একটু দিতে হবে এবং এই বাবু যেটা ব্রেস্ট ফিডিং করছে ওকে একটু কষ্ট করে ব্রেস্ট ফিডিংটা ছাড়িয়ে নিতে হবে কারণ ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে থাকলে তাহলে তার এখন যে বাবুটা পেটে আছে সেই বাবুটার কিন্তু আরও বেশি নিউট্রিশনের প্রবলেম হবে তাহলেই দেখা যাবে যে ওর প্রেগন্যান্সিটা আশা রাখি ভালো মতো কন্টিনিউ করতে দর্শক আপনার প্রশ্নের উত্তরটা তার প্রশ্নের উত্তরটা পেয়েছেন এবার একটু আলোচনায় চলে আসি গর্ভধারণের সময় আসলে কি কি ঝুঁকি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গর্ভধারণ যখন করছে একটা মেয়ে তখন কিন্তু তার বয়সটা যেমন ফ্যাক্টর তার আসলে আগে থেকে কোনো সে সংক্রামক ব্যাধিতে ছিল কিনা এটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশে কিন্তু টিউবারকুলোসিস অ্যাজমা এটাও কিন্তু দেখা যায় অনেক মেয়ের থাকে সে ডায়াগনোসিস করেনি আগে থেকে যেটা গ্রামের ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি আবার শহুরে লাইফস্টাইল তুমি যদি মনে করো তাহলে এখানে বলবো যে এখানে আমাদের অনেক মেয়েরা আসে আফটার 30 তারা প্রথম বাচ্চা নিতে যাচ্ছে এবং তারা অলরেডি ডায়াবেটিস প্রেশার আছে তারা জানেই না তাহলে এই গর্ভাবস্থাগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং শুধু এটাই না তাদের আগের হিস্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ তাদের আগের হিস্ট্রিতে যদি বারবার গর্ভপাতের হিস্ট্রি থাকে অথবা তার কোনো অপারেশন হয়েছে সেটা জরায়ুতে অথবা জ্বরের পাশে ওভারিতে সেগুলো কিন্তু এটার সাথে রিলেট করছে হ্যাঁ সম্পর্কযুক্ত এবং খুব একটা কমন হরমোন যেটাকে আমরা থাইরয়েড হরমোন বলি এই হরমোনটাও কিন্তু গর্ভাবস্থার প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রথম 3 মাস বাবুর কিন্তু নিজের থাইরক্সিন হরমোনটা তৈরি হয় না কাজে ভিতরে বেবিটা কিন্তু মায়ের থাইরক্সিন হরমোনের উপর ডিপেন্ড করছে কাজে প্রথম গর্ভাবস্থা হওয়ার আগে থেকে কিন্তু মায়ের শরীরে সেই মাত্রায় থাইরক্সিন হরমোন লেভেলটা আছে কিনা মায়ের কিন্তু ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে যে থাইরক্সিনের যে ব্যাপারটা সেটা সাপ্লিমেন্টে সে যাতে খায় পরবর্তীতে তাহলে হচ্ছে যে বাচ্চা তার হচ্ছে সেই ঝুঁকিটা থাকবে না এই বিষয়ে আমরা আবার আলোচনায় ফিরছি সময় হচ্ছে একটি বিরতির পর আবারও আসছি দর্শক ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন অধ্যাপক ডাক্তার সুমাইয়া বারিসুমি কথা বলছি আমরা গর্ভধারণ থেকে প্রসবের যে সকল ঝুঁকিগুলো রয়েছে তা নিয়ে আমরা কথা বলছিলাম গর্ভধারণ থেকে প্রসবের যে ঝুঁকিগুলো রয়েছে আমি বলছিলাম আর কি যে আসলে গর্ভাবস্থায় আমরা কিন্তু কি বলছি যে সেজন্য একটু চেকআপে আসে কেন চেকআপে আসলে আমরা কি ডায়াগনোসিস করতে পারছি তার গ্রোথটা ঠিকমতো হচ্ছে কিনা তার প্রেশার ডেভেলপ করলো কিনা তার ডায়াবেটিস তৈরি হলো কিনা এবং গর্ভাবস্থায় আরও কিছু যদি আমি ঝুঁকিপূর্ণ অবস্থার কথা বলি একটা হচ্ছে অনেক সময় ইউরিনারি ইনফেকশন যেটা খুবই কমন প্রত্যেক মেয়েরই দেখা যায় গর্ভাবস্থায় ইউরিনারি ইনফেকশনটা অনেক বেড়ে যায় এবং এই ইউরিন ইনফেকশনটা ঠিকমতো কারেক্ট না করলে সেক্ষেত্রে কিন্তু গর্ভের বাবুটা ছোট হয়ে যায় গর্ভের পানিটা কমে যায় এবং সেক্ষেত্রে কিন্তু মায়েরও আস্তে আস্তে আমরা প্রি এক্লাম্পসিয়া বলি যেটা হচ্ছে গর্ভাবস্থায় প্রেশার এবং সাথে তার হাত মুখ চোখ মুখ ফুলে যাওয়া তার প্রস্রাব দিয়ে অনেক বেশি প্রোটিন বের হয়ে যাওয়া এবং এগুলো সব কিছু কিন্তু আনট্রিটেড অবস্থায় থাকলে তার খিঁচুনি পর্যন্ত হয়ে যায় এবং খিঁচুনি হয়ে এই হাইপারটেনসিভ ডিসঅর্ডার যেটা প্রেগন্যান্সিতে এই অবস্থায় কিন্তু আমাদের দেশে অনেক সংখ্যক মা মৃত্যুর একটি অন্যতম কারণ আপনি যেমনটা বলছিলেন যে গর্ভাবস্থায় হচ্ছে কি একটা রুটিন চেকআপের ব্যাপার আছে তো এই রুটিন চেকআপটা আসলে একজন মা কতদিন পর পর হচ্ছে একজন চিকিৎসকের কাছে গিয়ে নেবেন বা খুব সুন্দর একটা প্রশ্ন করেছো হ্যাঁ আসলে আমরা চাই যে প্রথম যে সময়টা এই 16 সপ্তাহের মধ্যেই যেন সে একটা ভিজিট করে কিন্তু এই কথাটা কেন উল্লেখ করে দিলাম অনেক সময় কিন্তু বলে 5টা মাস যাক প্রথম তারপর আসছি না এই প্রথম মানে সপ্তাহ 12 সপ্তাহ বা 16 সপ্তাহের মধ্যে আসলে আমরা তাকে যেটা করি তাকে কিছু ভিটামিন ডি যেটা তার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করবে তার কিছু ইনফেকশন থাকলে সেটা কারেক্ট করবে এবং এই থাইরয়েড রিপ্লেসমেন্ট যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করে সেটা কিন্তু ওর প্রথম থেকেই সাপ্লিমেন্টেশনটা খুবই দরকার এরপর মাঝামাঝি সময়ে 20 সপ্তাহ পর 5 মাস পর তখন কিন্তু একটা ভ্যাকসিনেশনের ব্যাপার থাকে দেখা যায় যাদের আগে কখনোই টিটেনাস ইনজেকশন নেওয়া নেই তাদের 2 ডোজ ভ্যাকসিনেশন নিতে হয় আলট্রাসোনোগ্রাফি একটা প্রথম দিকে আলট্রাসোনোগ্রাফি থাকা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এটাকে আমরা ডেটিং আলট্রাসোনোগ্রাফি বলি যেটা থেকে আমরা একটা ডেলিভারি ডেট ওর বলে দিতে পারি গর্ভকালীন টাইমে কয়টা আলট্রাসোনোগ্রাফি আপনারা করে থাকেন হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা প্রথম দিকে সাধারণত একটা ডেটিং আলট্রাসোনোগ্রাফি করে দেখে নিই যে হ্যাঁ ওর মাসিকের হিসেবের সাথে বেবিটা মিলছে কিনা এবং সেখান থেকে আমরা তাকে একটা ডেলিভারি ডেটও বলে দিচ্ছি দ্বিতীয় যেটা করছি কারণ 5 মাসের দিকে কিন্তু মোটামুটি ওর
প্লাসেন্টাটা তৈরি হয়ে যায়, মা আর বাচ্চার মধ্যে যে কানেকশনটা, ওটা কিন্তু অনেক সময় নিচে থাকতে পারে, সেখান থেকে ব্লিডিং হতে পারে। অনেক গর্ভবতী মাই দেখবা যে প্রথম দিকে অনেক ব্লিডিং প্রবলেম নিয়ে আসছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু প্লাসেন্টাটা যখন উপরে চলে যাচ্ছে তখন কিন্তু সে রিস্ক ফ্রি। তাহলে 20 উইকসে আমরা একটা অ্যানোমালি স্ক্যান বলি, সেখানে এই প্লাসেন্টাটা ছাড়াও দেখা হয় যে তার গর্ভের বাবুটার কোনো রকম মেজর প্রবলেম আছে কিনা। যেমন কি বাবুটার হয়তো মাথার খুলিটা তৈরি হয়নি, বাবুটার হয়তো অনেক বড় একটা হার্টের প্রবলেম আছে কিনা, কোনো বড় বড় প্রবলেম থাকলে সেটা কিন্তু ধরা পড়ে যাচ্ছে এবং একটা ডিসিশন নেওয়ার ব্যাপার থাকছে তখন। এবং এই যে প্লাসেন্টাটা এত গুরুত্বপূর্ণ কেন, সে যদি জানে যে আমার প্লাসেন্টাটা একদম জ্বরের মুখের কাছে, সে কিন্তু একটু সাবধানে থাকবে। এই বিষয়ে আমরা আরো আলোচনায় ফিরবো, তবে একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন। দর্শকের প্রশ্নটি আমরা নিয়ে নিই। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি ফাতেমা বলছি যশোর থেকে। জি, দর্শকের প্রশ্নটি করুন। প্রতি মাসে পিরিয়ড হয় খুব, হ্যাঁ, আমি ডেসোলন খাই, ডেসোলন খাওয়ার ভিতরে আমার মানে পিরিয়ডটা হতেই থাকে, তারপরও আমি খাচ্ছি মেনোজিয়া, তারপর আমার পিরিয়ডটা বন্ধ হচ্ছে না, এখন কি করব? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে যেটা হয়েছে যে আপনি ডেসলোন যেটা বলছেন ওটা এক ধরনের পিল, সেটাও খাচ্ছেন, আবার মেনোজিয়া যেটা বললেন সেটা হচ্ছে হরমোনাল প্রিপারেশন, আমরা ব্লিডিংটা স্টপ করতে এটা দেই, যেটা ডিসফাংশনাল হয়। কিন্তু আপনার আসলে একটু জানতেও হবে যে আপনার এইরকম বেশি বেশি রক্ত যাওয়ার কারণ কি। সেটা কিন্তু অনেক সময় থাইরয়েডের প্রবলেমের জন্য হতে পারে, সেটা অনেক সময় ব্লাডে প্লাটিলেট নামে একটা জিনিস আছে সেটা কম থাকার কারণে হতে পারে, সেটা আপনার জরায়ুতে কিছু টিউমার আছে ফাইব্রয়েড জাতীয় আমরা বলি সেটার কারণেও হতে পারে, সেটা জরায়ুর বাইরে ওভারির টিউমারের জন্য হতে পারে। কাজে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ গাইনোকোলজিস্টকে দেখিয়ে এই জিনিসগুলো সর্ট আউট করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি ডেজোলন যদি খেয়ে থাকেন সেটা অবশ্যই প্রতিদিন নির্দিষ্ট টাইমে খাবেন। মেনোজিয়া যদি খেয়ে থাকেন সেটা যদি 8 ঘন্টা পর পর একদম টাইম মেনটেন করে খেতে হবে, কারণ টাইম মেনটেন করে না খেলে কিন্তু ওগুলো খাবেনও, আবার আপনার ব্লিডিং এর প্রবলেমটা যেহেতু ব্লিডিং আছে, ব্লিডিং এর পাশাপাশি আরো কিছু আছে কিনা সেই বিষয়টা কিন্তু ইনভেস্টিগেশন করে হিস্ট্রি নেওয়ার একটা ব্যাপার আছে। আমরা এই আলোচনা আবারও ফিরছি, সময় হচ্ছে একটি বিরতির। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার সুমাইয়া বারিসুমি। আমরা কথা বলছিলাম গর্ভধারণ থেকে প্রসবের ঝুঁকি নিয়ে। এই সকল বিষয়ে জানবার জন্য একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন ফোন কলটি নিয়ে। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি না, একটু টিভির ভলিউমটা কমিয়ে একটু আমাদের সাথে কথা বলুন। দর্শক, হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে বলছিলাম। তো আমি গত বছর আজকে আমার একটা মিসক্যারেজ হয়ে যায়, আর জি দর্শক আমরা শুনতে পাচ্ছি। আগামী বছর মানে এবছরের প্রথমের দিকে আমি আবার কনসেপ্ট করি। তো সেটা হচ্ছে আমি যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার কিছু মেডিসিন দেয় বাচ্চার ভালো গ্রোথের জন্য। তো এক সপ্তাহ পর আবার আমাকে আলট্রা করতে বলে, আলট্রা করার পর দেখি বাবুটারও হার্টবিট নাই। তো আমি আবার কনসেপ্ট করতে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে গত বছর আপনার একটা মিসক্যারেজ অলরেডি হয়েছিল, আর এবছর যেটা হয়েছে যেহেতু বাবুর হার্টবিট আসেনি, এটা এক ধরনের ব্লাইটেড ওভাম আমরা বলি। হ্যাঁ, অনেক সময় কিন্তু অ্যাবনর্মাল ডেভেলপমেন্টেও এরকম আমরা পাই। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি একটুও হতাশ হবেন না। হয়তো বা আপনার আবারও আমার মনে হচ্ছে যে হরমোনাল একটু প্রবলেম থাকতে পারে, কিছু সাপোর্ট লাগতে পারে, এবং এই সাপোর্টগুলো দিলে আপনি আবার একটা ভালো মতো প্রেগনেন্সি নিতে পারবেন এবং আপনার একটা সুন্দর প্রেগনেন্সি হবে। তবে এইবার আপনি কনসিভ করার আগেই অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন। আমরা যেটা বারবার বলছি যে কনসিভ করার আগে বা গর্ভধারণের আগেই হচ্ছে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ দেখা যায় অনেক কিছুরই ডেফিসিয়েন্সি থাকতে পারে, সেটা থাইরয়েডের হতে পারে, ডায়াবেটিকের মতো একটা ইস্যু থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের আগে থেকে একটা প্রিপারেশনের বিষয় আছে। একটু গর্ভকালীন টাইমের যে সময়টা সেই বিষয়ে কথা বলছিলাম। গর্ভকালীন সময় দেখা যায় যে মেয়েদের কিছু বিষয় আমরা লক্ষ্য করতে পারি, বুক ধরপড় করা বা অতিরিক্ত ঘামানো বা অনেক বেশি হাই প্রেশার হয়ে যাওয়া এবং অস্থিরতা, বিশেষ করে রাতে খুব অস্থির অনুভব করে তারা। সেক্ষেত্রে আসলে যেটা হয়েছে যে প্রত্যেকটা মাকে বা মেয়েকে যেটা বুঝতে হবে যে প্রথমেই বলছি যে গর্ভধারণ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এখানে কিছু শারীরিক পরিবর্তন আসে। এই শারীরিক পরিবর্তনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে
তার শরীরে একটা হরমোন খুব বেড়ে যায়, যে হরমোনটা কিন্তু থার্মোজেনিক। ও বলছে ওর গরম লাগছে, ওর মনে হচ্ছে জ্বর আসছে, কিন্তু ওর থার্মোমিটার দিয়ে টেম্পারেচার চেক করলে দেখবে যে না 98 ডিগ্রি, কোনো জ্বর নেই। তার মানে কি ওই হরমোনের কারণে ওর শরীরটা গরম হয়ে আছে। এখন আমি যেভাবে বুঝাই আমার রোগীতে যে দেখেন এই হরমোনটা ভালো মানে আপনার প্রেগনেন্সিটা সেফ সিকিউরড আছে, তাহলে কিন্তু সে তখন মানসিকভাবে একটু আশ্বস্ত হয়। আরেকটা ব্যাপার যেটা হয়েছে, তার ভিতর আরেকটা মানুষ গ্রো করছে, সো দ্যাট ওর হার্টের ওয়ার্ক অ্যাক্টিভিটি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে যখন হার্টের আউটপুট বেড়ে যাচ্ছে, ওর হার্ট বারবার খুব পাম্প করছে, তখন কিন্তু তার একটা অস্থিরতা লাগতে পারে। এবং এটা যারা আগে থেকে খুব বেশি এনিমিক, রক্ত স্বল্পতায় ভুগছিল, তাদের ক্ষেত্রে এই চেঞ্জটা কিন্তু তাদের জন্য খুবই বেশি দেখা দেয় এবং তারা টলারেট করতে পারে না। একটা ব্যাপার লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে এসে যেহেতু বাচ্চা তখন গর্ভে বড় আকার ধারণ করে, তখন কিন্তু মায়েদের শ্বাসকষ্ট হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। অনেকেই বলে যে আমি নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। তাদের জন্য কোনো এক্সারসাইজ বা কোনো রকম খুবই সুন্দর একটা জিনিস দেখো, থার্ড ট্রাইমেস্টার যখন তার 8 মাসের দিকে 9 মাসের দিকে, তখন কিন্তু একটা জিনিস হতে পারে, তার শরীরে এনিমিয়া রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। কাজে ওই সময় কিন্তু বাচ্চার ডিমান্ড বেশি, কাজে সে ঠিক মতো যদি তখন আয়রন সাপ্লিমেন্টেশন না নেয় বা আয়রন কন্টেনিং খাবারগুলো না খায়, সিম্পল একটা রক্ত স্বল্পতা বা এনিমিয়া থেকেও কিন্তু তার প্রচন্ড রকমের শ্বাসকষ্ট হতে থাকে। কিছুটা তো ফিজিওলজিক্যাল থাকে, কারণ বেবিটা বড় হয়েছে, কারো দেখা যাচ্ছে আবার হয়তো ডায়াবেটিস হয়েছে, সেটা সে ডায়াগনোসিসই করেনি, পানির পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে, তার বিশাল একটা পেট নিয়ে সে হাঁটতে পারছে না, নড়তে পারছে না, সেইটা তাকে চাপ দিচ্ছে। কাজে এই ক্ষেত্রে কিন্তু মূলত তার প্রেশারটা দেখতে হবে, প্রেশার বেড়ে গেল কিনা, সেটা থেকেও কিন্তু এরকম অস্থিরতা হতে পারে। তার ডায়াবেটিস হলো কিনা, সেখান থেকে বুঝতে হবে যে পেটে পানি পরিমাণ বেড়ে গেল কিনা, অথবা তার রক্ত স্বল্পতা হলো কিনা। এবং এই কয়েকটা জিনিস কারেক্ট করলে কিন্তু বাকি যেটুকু শ্বাসকষ্টের সমস্যা থাকবে সেটা কিন্তু পেশেন্ট অ্যাডজাস্ট করে নিতে পারে। সে যেমন একটু উঁচু বালিশে শুলো, একটু প্রপচাপ হয়ে থাকলো, তাহলে কিন্তু সে বেটার ফিল করবে, ঠিক হতে পারে। আচ্ছা, 8 মাস থেকে শুরু করে 10 মাসের মধ্যে কিন্তু একটা কনফিউশন থাকে, যে কোনো সময় আসলে ডেলিভারি হতে পারে, যে কোনো সময় প্রসবের ব্যথা হয়ে যেতে পারে। তখন আসলে তারা বুঝতে চান যে হচ্ছে আমি এখন ঠিক আছে কিনা, বা আমার আসলে এখন ডেলিভারির সময় হয়েছে কিনা, কারণ একটা কনফিউজিং টাইমের মধ্যে কিন্তু মায়েরা যেয়ে থাকেন। তাহলে আপনার একটা পরামর্শ জানতে চাচ্ছিলাম যে এই সময় তারা আসলে কি বিষয় নিয়ে। খুবই সুন্দর একটা কথা বলেছো, যে এই 8 মাস থেকে 9 মাসের মাঝখানে কিন্তু আজকাল অনেক অপরিণত বেবিও হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম 8 মাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে। কারণ আমাদের দেশে কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক প্রিটার্ম লেবার হচ্ছে। এই প্রিটার্ম লেবারের একটা কারণ হচ্ছে দেখা যাচ্ছে তার হঠাৎ করে পানি ভেঙে গেল সারা 34 সপ্তাহ 35 সপ্তাহ, তাহলে 34 সপ্তাহ 35 সপ্তাহ হলে কিন্তু বেবিটা তখনও ম্যাচিউর না। তাহলে এই জন্য কিন্তু এই 32 সপ্তাহ বা এই সময়টা আমরা তার দেখি ইউরিন ইনফেকশন হলো কিনা, তার ডায়াবেটিসটা হলো কিনা, আচ্ছা হয়েছে, সেটার জন্য আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। ট্রিটমেন্ট দেওয়ার পরেও কিন্তু তার হঠাৎ করে পানি ভেঙে গিয়ে সে লেবারে চলে যেতে পারে। এই জন্য একটা মাকে কিন্তু আসলে এই টাইমে সবসময় মেন্টালি ফিজিক্যালি রেডি থাকতে হবে, যে এরকম কোনো সিচুয়েশন হলে সে কত তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাবে, তার সাথে কে থাকবে ওই টাইমে, তার ফিনান্সিয়াল অ্যারেঞ্জমেন্টটা, এবং সেই সব কিছু যেন ম্যানেজমেন্টে রাখে। এবং এই অপরিণত সময়ে যদি সে প্রি টার্ম লেবারে চলেও যায়, তাহলে কিন্তু তাকে এমন একটা ইনস্টিটিউশনে ভর্তি হতে হবে যেখানে তার বাচ্চাকে একটা ভালো সাপোর্ট দিতে পারে। কারণ এই অপরিণত বয়সে যদি বাচ্চাটা ডেলিভারি হয়, এই বাচ্চাগুলো কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, জন্ডিস হতে পারে, সেটা কিন্তু ইমিডিয়েটলি ম্যানেজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু প্রিমেচুর একটা বেবি জন্মগ্রহণ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই সকল বিষয় নিয়ে বাচ্চাকে হচ্ছে সেখানে প্রপার একটা ট্রিটমেন্ট দিয়ে তারপর হচ্ছে কিন্তু হচ্ছে পরবর্তীতে বাসায় আনতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডাক্তার সুমাইয়া বারী আমাদের সাথে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং যমুনা টিভির যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের দেশের মেয়েরা মায়েরা অনেক উপকৃত হবে। অবশ্যই, এবং আমাদের দেশের মেয়ে এবং মায়েদের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত এই প্রোগ্রামগুলো করে থাকি। সাধারণ জনস্বাস্থ্য সচেতনতা তৈরি করবার জন্য কিন্তু আমাদের লক্ষ্য। ডক্টর সন কলে আমাদের এই বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকেন, এবং প্রতি রবি সোম এবং মঙ্গলবার আপনাদের সাথে আমাদের দেখা হয় এবং নানা বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করে থাকি। এই বিষয়ে আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন, এবং যুক্ত হওয়ার জন্য আমাদেরকে ফোন করতে পারেন 982405 নাম্বারে। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।